বিছানায় ঘুমিয়ে রয়েছে, আর তার পেছনের দেওয়াল থেকে আমাদের মেয়ে টিকটিকির মতন বেয়ে বেয়ে নামছে। আর নিজের মুখে ধরে থাকা ছুরিটা হাতে নিয়ে আমার স্ত্রীর মাথায় ঢুকিয়ে দিল। ও হাসতে হাসতে আমাকে উত্তর দিল। উত্তর শুনে আমার গায়ের লোম খাড়া হয়ে গেল। আমি দৌড়ে বেডরুমে প্রিয়ার কাছে যেতে গেলাম। আমি যখন বেডরুমে পৌঁছলাম তখন দেখলাম বিছানা পুরো রক্তে মাখামাখি হয়ে আছে, আর আমার স্ত্রীর লাশটা বিছানায় পড়ে আছে। ওর মাথায় ছুরি ঢোকানো রয়েছে, চোখ আর মুখ দুটোই খোলা। আরতি ওর গলার মাংসটাই চিবিয়ে চিবিয়ে খাচ্ছিল, আর ওখানে শুধু পড়েছিল গলার হাড়টা। এই দৃশ্য দেখে আমার সারা শরীর কেঁপে উঠল, আর আমি ওর কাছে গেলাম। আমি কান্নায় ভেঙে পড়লাম। আমি ওকে তোলার চেষ্টা করছিলাম, কিন্তু ও মারা গিয়েছিল। আমি ঘরের চারপাশে তাকিয়ে দেখি সেখানে কেউই ছিল না। তখনই আমি দেখলাম ছাদ থেকে টপ টপ করে জল পড়ছে। আমি উপরের দিকে তাকালাম আর দেখলাম সিলিংয়ে ওই বাচ্চা মেয়েটা আটকে রয়েছে, যে সেদিন আমার বুকের উপর বসেছিল আর আমাকে মেরে ফেলার চেষ্টা করছিল। এটার সারা শরীর ছিল ভেজা। কে তুমি? আর তুমি আমার স্ত্রীকে মারলে কেন? আমি ওকে জিজ্ঞেস করলাম। তখনই ও চিৎকার করে হাসতে শুরু করলো, আর হঠাৎ করেই ঝাঁপিয়ে নিচে নেমে এলো। আর নিজের জায়গায় উঠে দাঁড়াতেই ও একজন মধ্য বয়সী মেয়েতে পরিণত হলো। তুমি আমাকে চিনতে পারছো না শিব? আমি লিলি, তোমার লিলি। না, আমি তোমাকে চিনতে পারছি না। তুমি শুধুমাত্র বলো যে তুমি আমার স্ত্রীকে কেন মারলে, আর আমার মেয়ে আরতি কোথায়? কোথায় আমার মেয়ে? আমি এখানে 25 বছর ধরে তোমার অপেক্ষা করছি, আর তুমি এখন বলছো তুমি আমাকে চিনতেই পারছো না। তুমি শুধু আমাকে এটা বলো যে আমার মেয়ে কোথায় আছে। তোমার মেয়ে? তোমার মেয়ে তো মারা গেছে। মনে হয় তোমার স্ত্রী তোমাকে বলেনি। ও তো গতকালই মারা গেছে, যখন আমিও শরীরে ঢুকে জানলা দিয়ে ঝাঁপ মেরেছিলাম। কথাটা শুনে আমার চোখে জল চলে এলো। আমি আমার স্ত্রী আর সন্তান দুজনকেই হারিয়ে ফেলেছিলাম। আমার মাথা আর কাজ করছিল না, আর ওই মেয়েটাকে মারার জন্য ওর গলা চেপে ধরলাম আমি গায়ের সম্পূর্ণ জোর দিয়ে। কিন্তু মেয়েটা একটুও ছটফট করছিল না। তুমি আমাকে আর মারতে পারবে না শিব, কারণ আমি 20 বছর আগেই মরে গেছি। আমি গত 20 বছর ধরে একা ওই কুয়োর মধ্যে থেকেছি। এবার তোমাকেও আমার সঙ্গে ওই কুয়োয় থাকতে হবে। এই বলে ও আমার মাথার চুলটা খামচে ধরলো আর টানতে টানতে বাড়ির বাইরে নিয়ে গেল। আমি আটকানোর চেষ্টা করছিলাম, কিন্তু ওর গায়ের জোরের সঙ্গে পেরে উঠছিলাম না। ও আমাকে টানতে টানতে আরো বাইরের দিকে নিয়ে গেল। বাইরে তখন ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, সাথে বিদ্যুৎ চমকাচ্ছে। ও আমাকে মাটিতে হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে কুয়োর কাছে নিয়ে গেল। কিন্তু আমি ভাবছিলাম, হঠাৎ করে কুয়োটা এখানে এলো কি করে? এখানে তো একটা আম গাছ ছিল, যা ঘরের জানলা দিয়ে আমি সেদিন দেখেছিলাম। তাছাড়া আমার স্ত্রী আমাকে বলেছিল যে আম গাছের নিচে আমাদের মেয়ে আরতির লাশটা পড়ে আছে। আমি কিছুই বুঝতে পারছিলাম না। তখনই আমি দূর থেকে দেখতে পেলাম কুয়োর উপরে দুজন বউ আর দুটো বাচ্চা বসে আছে। তাদের মধ্যে ছিল একজন ছেলে আর একজন ছোট্ট মেয়ে, কিন্তু অন্ধকারের কারণে আমি স্পষ্টভাবে কিছু দেখতে পাচ্ছিলাম না। তাছাড়া তখনও আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল। আর তখনই ওই লিলি নামের মেয়েটা ওখানে থমকে দাঁড়ালো, আর তখনই বিদ্যুতের আলোয় আমি সকলের মুখ স্পষ্ট দেখতে পেলাম। ওই ছোট্ট মেয়েটা ছিল আমার সন্তান আরতি, আর ওর পাশেই বসেছিল আমার মা। হ্যাঁ, আমার মা। মাকে, ওই বাংলোটাকে আর ওই কুয়োটাকে দেখার পরেই
আমার চোখের সামনে ঘটে যাওয়া 20 বছর আগের ঘটনা ভেসে উঠল, যা আমি সম্পূর্ণ ভুলে গিয়েছিলাম। আমার মনে পড়ে গেল আবার সেই ঘটনা। এই বাংলোটা অন্য কারোর নয়, বরং আমাদেরই ছিল। বাংলোটার মধ্যে কিছু পরিবর্তন হয়েছিল। 25 বছর আগে, তখন আমার বয়স 5। একদিন আমার পিসে আর পিসিমণি আমাদের বাড়িতে এলেন। ওদের সাথে আমার ছোট বোন লিলিও এসেছিল। লিলি আর আমার ভীষণ বন্ধুত্ব ছিল। আমরা প্রায় প্রতিদিনই একসাথে ঘুরতে বেরোতাম। আমার বাবা আর পিসি মিলে তো আমার সাথে লিলির বিয়েও ঠিক করে ফেলেছিলেন। ওরা একে অপরকে কথা দিয়েছিলেন যে আমরা বড় হলে লিলি আমাদের বাড়িতেই বউ হয়ে আসবে। আমার এখনো মনে আছে, বন্ধুরা মিলিয়ে আমি আর লিলি মিথ্যে মিথ্যে বিয়ে খেলতাম। খেলায় আমি বর আর লিলি আমার বউ সাজত। আমাদের দুই পরিবারে ভীষণ আনন্দে দিন কাটাচ্ছিল। কিন্তু কিছুদিন যেতে না যেতেই আমাদের আনন্দ মাটিতে মিশে গেল। একদিন আমরা সবাই মিলে একসাথে বসে খাবার খাচ্ছিলাম। আমি আর লিলি খাওয়া শেষ করে খেলতে চলে গেলাম। কিন্তু লিলি যেই মুহূর্তে বাড়ির কাছের কুয়োটা দেখল, ও কুয়োর দিকে দৌড় লাগালো। আমি ওকে থামানোর চেষ্টা করলাম, কিন্তু ও দাঁড়ালো না। ও কুয়োর কাছে গিয়ে কুয়োর ধারের পাঁচিলে উঠে দাঁড়ালো আর নিচু হয়ে কুয়োর মধ্যে দেখতে লাগলো। লিলি, আমাদের এক্ষুনি এখান থেকে যেতে হবে, কারণ আমার মা বলে এই কুয়োতে নাকি ভূত আছে, আর ওই ভূত নাকি ছোট বাচ্চাদের জ্যান্ত খেয়ে নেয়। ও মিথ্যে বলছে, ভূত বলে কিছু হয় না। এটা আমার মা বলেছে। সত্যি? আমি তোমাকে খামোখা মিথ্যে বলতে যাবো কেন? তুমি নিজেই দেখো। ওর কথা শুনে আমিও ওই পাঁচিলের ওপর উঠে দাঁড়ালাম। তারপরে নিচু হয়ে কুয়োর দিকে তাকালাম, কিন্তু তাতেও আমার ভীষণ ভয় করছিল। আর তাই আমি ওখান থেকে নেমে পড়লাম। আরে ভয় পাচ্ছ কেন? এই দেখো আমি কিভাবে নিচের দিকে তাকাচ্ছি। এই বলে লিলি আবার জলের দিকে ঝুঁকল, কিন্তু তখনই ওর পা স্লিপ করে যায় আর ও কুয়োর মধ্যে পড়ে যায়। আমি খুব ভয় পেয়ে গেলাম আর আমি কুয়োর দিকে তাকালাম, কিন্তু সেখানে লিলি ছাড়া আর কেউ ছিল না। তখনই আমি বুঝতে পারলাম যে এই কুয়োর মধ্যে কোনো ভূত-টুত নেই। লিলি ওর দুটো হাত তুলে জলের মধ্যে চিৎকার করছিল আর বাঁচবার জন্য ছটফট করছিল। দম হারিয়ে ফেলায় ও একবার করে ডুবে যাচ্ছিল আর একবার করে জলে ভেসে উঠছিল। ছোটবেলায় মানুষ কত বোকা থাকে, তাই না? আমার চোখের সামনে লিলি ডুবে যাচ্ছিল আর আমি ভাবছিলাম যে ও কুয়োর মধ্যে সাঁতার কাটছে। আমি লিলিকে দেখে হাততালি দিতে শুরু করলাম। খুব ভালো লিলি, তুমি চালিয়ে যাও। হাততালি দিতে দিতে আমি কথাটা বললাম, কিন্তু কিছুক্ষণের মধ্যেই লিলি জলের মধ্যে ডুবে গেল আর জল থেকে উঠে এলো না। লিলি, তুমি ঠিক আছো তো? লিলি! আমি ওর নাম ধরে চিৎকার করছিলাম, কিন্তু ও কোনো উত্তর দিল না। আমার খুব ভয় করছিল। আর তখনই আমার মনে হলো যে কুয়োর মধ্যে যে ভূতটা আছে সেই হয়তো লিলিকে নিচের দিকে নিয়ে গেছে। আমি প্রাণপণে চিৎকার করে ওকে ডাকতে লাগলাম, লিলি, তুমি ঠিক আছো তো? লিলি! তখনই আমার বাবা ওখানে এসে উপস্থিত হলেন। আমি বাবাকে বললাম যে লিলি কুয়োর মধ্যে পড়ে গিয়েছিল আর ওই ভূতটা ওকে নিয়ে চলে গেছে। আমার বাবা বুঝতে পারলেন যে লিলি জলে ডুবে গেছে। বাবা চিৎকার করে তখনই সবাইকে ঘরের বাইরে ডাকলেন। তারপরে পিসে মশাই আর আমার বাবা দুজনেই কুয়োতে ডুব দিলেন। আর বারবার জলের ভিতরে গিয়ে লিলিকে খুঁজতে থাকলেন।
প্রায় আধ ঘন্টা পরে লিলির লাশটা কুয়ো থেকে পাওয়া গেল। ততক্ষণে লিলি আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে। আমার পিসি আর পিসেমশাই লিলির মৃত্যুর জন্য আমাকেই দায়ী করলেন। ওনারা বললেন আমি নাকি লিলিকে ধাক্কা মেরে কুয়োতে ফেলে দিয়েছি, আর তাই সম্পর্ক ছিন্ন করে তারা সারা জীবনের মতন চলে গেল। দু-তিন দিন হলো লিলি মারা গেছে। সেদিন গোটা বাড়িতে শুধুমাত্র আমি আর আমার মা ছিলাম, কারণ আমার বাবা আর বাড়ির ভৃত্যরা জমির কাজে বাইরে গিয়েছিল। আমি আমার মায়ের সাথে বিছানায় শুয়েছিলাম, আর তখনই আমার মনে হলো যে লিলি আমাকে ডাকছে। আর যখন উঠলাম দেখলাম লিলি দরজায় দাঁড়িয়ে আছে। আমি তখন এতটাই ছোট ছিলাম যে মৃত্যু কি জিনিস তখন তা জানতাম না। ও আমাকে ঘরের বাইরে ডাকছিল। ওর কথা মতন আমি ওর সঙ্গে গেলাম। লিলির গোটা শরীর জলে ভেজা ছিল। চকলেট খাবে? হ্যাঁ হ্যাঁ, চলো তাহলে আমার সাথে। এই বলেই লিলি হাঁটতে শুরু করলো। আমিও ওর পেছন পেছন হাঁটা লাগালাম। কিন্তু চকলেট কোথায়? কুয়োর ভেতরে। ও যেই উত্তর দিল আমি খুব ভয় পেয়ে গেলাম আর ওকে বারণ করে দিলাম। আর তখন লিলি আমাকে বলল যে কুয়োর ভেতরে চকলেটের শহর আছে, আর আমি সেখানে গিয়ে যত ইচ্ছে চকলেট খেতে পারবো। আমি লিলির কথায় রাজি হয়ে কুয়োর কাছে এগিয়ে গেলাম। জানি না কি করে তখনই আমার মা সেখানে চলে এলেন আর পেছন থেকে চিৎকার করে বললেন, কুয়োর থেকে নেমে এসো বলছি। একদিকে আমার মা আমার দিকে এগিয়ে আসছিলেন, আর অন্যদিকে লিলি আমাকে কুয়োতে ঝাঁপ দেওয়ার কথা বলছিল। আমরা দুজনে কুয়োর পাঁচিলের উপর উঠে দাঁড়ালাম। লিলি আমাকে নিয়ে ঝাঁপ দেওয়ার জন্য জোর করতে লাগলো, কিন্তু আমি যেই নিচু হয়ে কুয়োর ভেতরে অন্ধকারটাকে দেখলাম আমি খুব ভয় পেয়ে গেলাম। আর চকলেটের কথা আমার মাথা থেকে বেরিয়ে গেল, আর আমি ওকে বললাম যে আমি কুয়োতে লাফাবো না। তখনই লিলি ভীষণ রেগে গেল আর নিজের আসল রূপ ধারণ করলো। জলে ভিজে যাওয়ার কারণে ওর গায়ের চামড়া ফুলে উঠেছিল, মুখের কিছু অংশ পচে গিয়েছিল। ওকে দেখতে ভীষণ ভয়ঙ্কর লাগছিল। ও আমার দিকে তাকিয়ে চিৎকার করে উঠল, কিন্তু ততক্ষণে আমার মা সেখানে চলে এলেন আর তিনি লিলিকে কুয়োতে ধাক্কা দিয়ে ফেলে দিলেন আর আমাকে কোলে তুলে নিয়ে পেছন ফিরলেন। কিন্তু লিলি ততক্ষণে কুয়ো থেকে উঠে এসে পাঁচিলের ওপর দাঁড়িয়ে মায়ের চুলটা খামচে ধরেছে আর মাকেও কুয়োর ভেতরে টানার চেষ্টা করে যাচ্ছে, যাতে আমাদের দুজনকেই মেরে ফেলতে পারে। লিলির ব্যবহার হিংস্র প্রাণীর মতন হয়ে উঠেছিল। আমার ওকে দেখে ভীষণ ভয় করছিল। তখনই আমার মা আমাকে কোল থেকে মাটিতে নামিয়ে দিল। আর বলল, বাবু তাড়াতাড়ি গিয়ে কৃষ্ণ ঠাকুরের মন্দিরে লুকিয়ে পড়ো, যতক্ষণ না সকাল হয় একদম বাইরে বেরোবে না। আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম, সেই জন্য আমি ওখান থেকে ছুটে পালালাম। যদি আপনারা এই গল্পটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। আর নতুন গল্পের নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা প্রেস করে দিন।